হবিগঞ্জে রাজনৈতিক প্রশ্রয়ে গড়ে উঠেছে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু। আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব। আমরা বাড়িঘর বালু তুলতে আছে দেখি ভাঙিয়া দিয়ে যাইতে আছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই ছড়াটা। সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৪ জনের মৃত্যু। নোয়াখালীতে খানাখন্দে ভরা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারে অনিয়মের অভিযোগ। এই যে চলে গেছে 15 দিন পর্যন্ত যায়নি, মনে হয় 5-6 লাখ টাকা খরচ করে কণা ভাঙিয়ে কণা দিয়ে রাস্তাগুলোর কাজটা করে গেছে হালকা একটু। চাকরির সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন রাজবাড়ীর নজরুল। জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ, মৃত্যুর খবরে দিশেহারা পরিবার। জোরপূর্বক ভাবে মারি ফেলা দেওয়ার হুমকি দিয়ে ওরা ওনার এই যুদ্ধের ক্ষেত্রে নিয়ে চলে যায়। টানা অভিযানে অবৈধ দখলদার মুক্ত ফেনীর ফুটপাত, জনমনে স্বস্তি, স্থায়ী সমাধান চায় শহরবাসী। আগে তো হাঁটার কোনো ব্যবস্থা ছিল না, হাঁটতে পারতো না, ধাক্কি করে হাঁটা লাগতো, এখন তো অনেক পরিষ্কার। ফেনীতে টানা এই অভিযানে আমাদের স্বস্তি ফিরে এসেছে। প্রকৃতিতে শরতের শুভ্রতা, হিমেল হাওয়া আর কাশফুলের দোলায় মুগ্ধ নগর জীবন। ভাল লাগে এখানে আসতে, নৌকা পার হয়ে আসতে হয়, এই জন্য আরো একটু ভাল লাগে। এই চরের উপরে উঠলাম, তখন এই সুন্দর কাশফুল ইয়াটা দেখে মনটা এমনি ভালো হয়ে গেল। এটা শুভ্রতা সবসময় ছড়িয়ে যাচ্ছে আমাদের মাঝে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। হবিগঞ্জের চুনারু ঘাটে পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান সিলিকা বালু। দিনে রাতে চলছে উত্তোলন, এতে বিপন্ন হচ্ছে পরিবেশ ও প্রকৃতি, হুমকির মুখে আশপাশের বসতি। অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক বালু সিন্ডিকেট। নিয়মিত অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। পাহাড়ি ছড়া থেকে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনে রাতে চলছে সিলিকা বালু লুট। অবস্থা আরও নাজুক পানছড়ি এলাকার। বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছনছ পুরো অঞ্চল। ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে, হুমকির মুখে আশপাশের পরিবেশ। দিকে বালু তুলি দিকে ভাঙ্গে, আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব। আমরা বাড়িঘর মনে আর থাকতো না। একদিকে জোয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তেছে, ভাঙিয়ে পড়ে তো দিতে বালু তুলতে আছে দেখি ভাঙিয়া দিয়ে যাইতেছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই ছড়াটা। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেওয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার। এরা সিন্ডিকেট আরো বড়, আর ডাক দিলে ও এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। চন্ডি, সাতচুরি যে বালুগুলো, এগুলো তো সাদা বালু এবং দামি বালু। আমরা গাং থেকে যে বালুটা উত্তোলন হয় এটার চেয়ে অনেক দামে বিক্রি করা হয় এটা, কিন্তু বর্তমানে এটাই লোড হইতেছে বেশি। দিনে খুবই কম দেখা যাইতেছে, রাতে 10-12টা গাড়ি নিয়ে 1 ঘন্টার ভিতরে 10-12টা গাড়ি নিয়ে যায়। তে লস হইতেছে তো সরকারের, জনগণের। বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কয়েকটা মেশিনও ধ্বংস করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না।
খুঁজে বের করা হয় অভিযুক্তদের। তাদের দাবি বালু লুটের সাথে জড়িত নয় কোনোভাবেই। আমি তো বালু তুলি না, বুঝছি না, আগে খোয়ারি আনছিলাম, বুঝছি 2-3 বছর খোয়ারি চালাইছি, তুলছি। ওকে তো আমি বালু তুলে মামলা আমার উপরে পড়ে, এই পর্যন্ত তো খালি মামলা দিতেছে। এর আগে হয়েছে 4-5টা, অঙ্ক হয়েছে, নতুন করে হয়েছে একটা। আলহামদুলিল্লাহ, ও মাহফুজ বছরের ভাই এরা যে অভিযান আর্মি মেরেছে, তোমার 5 জন ধরে নিয়েছে না আমি। অভিযানেও বালু লুট বন্ধ হচ্ছে না বলছেন ইউএনও। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যদি ইজারার আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। স্থানীয়রা বলছে চক্রের হুতা চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা গেলে বন্ধ হবে না বালু লুটপাট। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে, কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের শীষ টেনে মন্তব্য করা অমূলক, এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। রিজভী বলেন, নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে সেটি কারোর জন্যই শুভ হবে না। এছাড়াও মন্তব্য করেন, যারা বিভিন্ন অপরাধ বা সমাজবিরুদ্ধ কাজে জড়িত তারা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না। পরে নেতাকর্মীদের নিয়ে বেলায় বিলে পোড়া মাছ অপমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ছোট ভাই বলছে, এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। ব্যাপারটা এইরকম যে তারা শাপলা না পেলে ধানের শীষও দেওয়া হবে। ভাই, ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও কিছু উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কেউ কেউ গোপনে একটি দলকে ভবিষ্যতে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে। এছাড়া নির্বাচনের আগে দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রধান উপদেষ্টার উপর জামায়াত ইসলামী আস্থা রাখে বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার। ছাত্র যুব সমাবেশের আয়োজন করে পাইকগাছা উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, বিশেষ অতিথি পাল্লার ভোট দিন, এই কথা বলা বাবু অমরেশ চন্দ্র মণ্ডল। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকায় গেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয়, সেই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেদিনের অনুভূতি তুলে ধরেন। 2015 সালের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবার থেকে অভিযোগ করা হয়, তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে যায়। একই বছর 11 মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। আমি জানতাম হয়তো আমাকে কোথাও নিয়ে ক্রস ফায়ার দেওয়া হবে বা কোথাও ফেলে দিবে বন জঙ্গলে, হয়তো এই রাস্তা দিয়েই হবে খুব সম্ভাবনা। আমার কাছে যেটুকু মনে হয়েছে, যে জায়গায় ছেড়ে দিল, তখন আমি পুলিশকে, লোকজন যারা পথচারী ছিল, প্রাতঃভ্রমণকারী ছিল, তাদের মাধ্যমে যখন পুলিশকে খবর দিলাম, যখন পুলিশ নিয়ে গেল, তখনই আমার কাছে মনে হলো যে আমি হয়তো বেঁচে আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যতিক্রমী প্রচারণায় মুখর ক্যাম্পাস। সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা। গান বাজনায় ভোটারদের মন জয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন অনেকে। কেউ হাতে মেহেদি দিয়ে ব্যালট নম্বর একে প্রচারণা করছেন, কেউ লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতায় ব্যালট ইশতেহার লিখে বিতরণ করছেন। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন।
শৈশবে কাঁঠাল পাতা দিয়ে আমরা বালু কিনে নিতাম রান্না করার জন্য, আমরা বিভিন্ন জিনিস কিনে নিতাম। হ্যাঁ, এই স্মৃতিটাকেই মূলত আনার জন্য আমি এটা করেছি। হঠাৎ কোনো একটা ক্যাওটিক সিচুয়েশন হলো, মানে আমি মোটামুটি এখন নির্বাচনী পরিবেশ সব মিলিয়ে যেটা বুঝতে পারছি না হওয়ার সম্ভাবনাই বেশি। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কিনা সেসব নিয়েও একটা চিন্তা কাজ করছে, তবে আমরা আশাবাদী। দর্শক, রাকসু নির্বাচনের আরো খবরাখবর জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন? প্রার্থীদের ব্যস্ততাই বা কেমন? শাওন, শেষ সময় কিন্তু আর কয়েকদিন সময় আছে। প্রার্থীদের ব্যস্ততা একদমই চোখে পড়ার মতো। আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে একাডেমিক ভবনগুলো রয়েছে, বিভিন্ন যে মার্কেটগুলো রয়েছে, যেমন পরিবহন মার্কেট, সিলসিলা, টুকিটাকি চত্বর এবং শহীদ মিনার চত্বর, সকল জায়গাতে আসলে প্রার্থীরা যেখানে ভোটার রয়েছেন সেখানে যাচ্ছেন, গিয়ে তাদের যে নির্বাচন ইশতেহার, হ্যান্ডবিল, সেগুলো নিয়ে যাচ্ছেন। এবং আমি সকাল থেকে দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গাতে আজকে ক্লাস পরীক্ষা না থাকলেও ছুটির দিন সকাল থেকে কিন্তু প্রচারণা সেটি কম ছিল, তবে বেলা গড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি অনেকটা বেশি বেড়েছে। এবং এই ভোটাররা যেখানে গোল হয়ে বসে আছেন, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন, বিভিন্ন উপজেলা জেলা সমিতি রয়েছে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে রাকসুকে কেন্দ্র করে যাদের প্রার্থী রয়েছে তাদের প্রার্থীকে কিভাবে নির্বাচন করবে সার্বিক প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে। ঠিক সেই সময় আসলে অন্য প্রার্থীরা তারা আসছেন, এসে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে বলে আসলে তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং ভোটারদের কথা মনোযোগ দিয়ে আসলে শুনছেন। এবং নির্বাচনকে সুষ্ঠু করতে আমি যতটুকু দেখছি যে সকলেরই কিন্তু এই প্রত্যাশা, এবং এইবার আসলে নির্বাচন সঠিক সময়ে হবে, এটা যারা ভোটার রয়েছে, যারা প্রার্থী রয়েছে সকলেরই কিন্তু প্রত্যাশা। আরেকটি বিষয় বলে রাখি, সকাল থেকে আমি দেখেছি ভিন্ন ধর্মী কিছু প্রচারণাও রয়েছে এবং ভিন্ন ধর্মী যে হ্যান্ডবিল, লিফলেট সেটিও করা হয়েছে। শেষ সময়ে কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই প্রচারণা সেটি কিন্তু একদমই জমজমাট হয়ে উঠছে। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে পটুয়াখালীতে মিনি বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল র্যাব 8-এর একটি মিনি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। পটুয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় 2 বছরের শিশু প্রিয়ম। পরে মারা যান র্যাবের এসআই আব্দুল আলিম। আহতদের মধ্যে 2 জনকে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। এদিকে মাদারীপুরের শিবচরে 2 বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গা যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি বাস। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এই সময় পেছন থেকে ধাক্কা দেয় সেলফি পরিবহনের আরও একটি বাস। ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যান চালক। আহত হয় 2 বাসের অন্তত 10 যাত্রী। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে। জাফরপুর এলাকায় বিজিবি দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাস জাফরপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি হাসপাতালের প্রাচীরে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক মাহফুজ নিহত হন। আহত 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র 2 মাসের ব্যবধানে সংস্কারের চিহ্ন নেই রাস্তায়। খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করেই বিল উঠিয়ে নিয়েছে ঠিকাদার। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও কোথাও পিচের অস্তিত্বই নেই। অথচ মাত্র 2 মাস আগেই নাকি প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে রাস্তাটি। ভাঙাচোরা সড়কে যাতায়াতে নাকাল হতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।
কিছু করছে কিছু রাখে দিচ্ছে, এই হিসাবে তো গাড়িও চালান না। আমার ওয়াইফকে নিয়ে উস্কালে যাইতেছি, এটা তোর রুগী ডেলিভারি আরো মানে নিতে আরো রুগী হয়ে গেছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভুঁইয়ারহাট জাহাজমারা সড়কটি মিশেছে নলচিরা ও তমরুদ্দিন ঘাটে। এই দুই নৌঘাট হয়েই নোয়াখালী সদর, রাজধানী সহ অন্যান্য জেলায় যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে বেহাল ১৪ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয় গত এপ্রিলে। প্রকল্পের মেয়াদ শেষ হয় জুলাইয়ে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে নামমাত্র কাজ করে বিল তুলে নিয়ে ঠিকাদার। শুধু গর্তের মধ্যে বালি আর সামান্য কিছু কণা দিয়া এই যে চলে গেছে, 15 দিন পর্যন্ত যায়নি। মনে হয় 5-6 লাখ টাকা খরচ করে কণা ভাঙিয়ে কণা দিয়ে রাস্তাগুলো কাজটা করে গেছে হালকা একটু। চুরির সাথে মনে হয় রোডসর কর্মকর্তারাও জড়িত না হয়তো আপনার জাহাজমারা থেকে কাজ শুরু করছে, শেখু মার্কেট আসার আগে রাস্তা ভাঙি গেছে। আবার সড়কটি সংস্কারের কাজ পায় বিএসএস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী মোহাম্মদ শফিক সড়ক ও জনপথ কার্যালয়ে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করেন। তিনি জানান, তার লাইসেন্সে সড়ক সংস্কারের কাজ করেছেন আরেক ঠিকাদার আব্দুল করিম মুক্তা। যোগাযোগ করা হলে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার। আমাদের লাইসেন্সের নামে সে টেন্ডার দিছে আর তখন সে কাজটা পাইয়া সেই কাজ করছে। আমারে ধরেন না যে পানি খাইবেন না একটা সম্মান করছে আব্দুল করিম মুক্তা, আমার লাইসেন্সে ড্রপিং করে না, ওরা ড্রপিং করে করে এরা কাজটা পাইছে। আমরা যেখানে কাজ করেছি আমাদের কাজগুলি ঠিক আছে, অন্য জায়গায় একই জায়গায় যেমন আমি যেখানে ফোটেল করছি এটার পাশে আরেকটা ছিদ্র হয়েছে, ওটা তো আমার কাজের কোনো দোষ নাই। রাস্তার এমন অবস্থার জন্য সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী দুষলেন প্রচুর বৃষ্টিপাতকে। বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা যেখানে রিপেয়ার করেছি হয়তো সেখানে কিছু ভালো আছে, বাদবাকি পাশের অংশ থেকে অনেকটা উঠে গেছে। ঠিকাদার কর্তৃক যেটা হয়েছে সেখানে পাথর দিয়েই করা হয়েছে, কিন্তু আমরা যে কাজটা আমাদের ডিপার্টমেন্টালি করেছি সেখানে কিছু ইট দিয়ে করা আছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সড়ক ও জনপথের কর্মকর্তা। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন রাজবাড়ীর নজরুল ইসলাম। মৃত্যুর খবর পেয়ে দিশেহারা সাবেক এই সেনা সদস্যের স্ত্রী ও 4 কন্যা। স্বামীর মরদেহ ফিরে পাবেন কিনা মিলছে না সেই নিশ্চয়তাও। জড়িত দালালের বিচার চায় স্বজন ও স্থানীয়রা। দালালের দাবি জেনে শুনে রাশিয়া গিয়েছিলেন নজরুল। স্বামী হারানোর শোক আর 4 মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অথৈ সাগরে আইরিন আক্তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। এমন খবর পাওয়ার পর থেকে শোকে কাতর স্ত্রী কন্যারা। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন নজরুল ইসলাম। 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে তিনি অবসরে যান। ভালো চাকরির প্রলোভনে চলতি বছরের 28 ফেব্রুয়ারি রাশিয়ায় যান সাবেক এই সেনা সদস্য। এরপর 1 মাসের মতো যোগাযোগ ছিল পরিবার ও স্বজনদের সাথে। গত 30 এপ্রিলের পর থেকে নিখোঁজ হন তিনি। শেষমেশ নিখোঁজের প্রায় 5.5 মাস পর 8 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারকে। 15 দিন 1 মাস আটকায় রাখার পরে জোরপূর্বক ভাবে মারি ফেলা দেওয়ার হুমকি দিয়ে ওরা ওনার এই যুদ্ধের ক্ষেত্রে নিয়ে চলে যায়। সবসময় কাঁদতো, যখনই ফোন দিচ্ছে মাঝে মাঝে পলায় আর কান্নাকাটি করতে আর বলতো আমার দেশে নিয়ে যাও যেভাবেই, যদি লাশটা থাকে আমি সে লাশটা আমি দেশে আনতে যাই। অন্তত আমার 4টে মেয়ে ওর বাবার লাশ দেখুক, জানুক যে ওর বাবার কবর আছে। স্বজনদের দাবি, সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় শ্রীপুর বাজারে ব্যবসা শুরু করেছিলেন মধ্যবয়সী নজরুল। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল ফরিদ হোসেন তাকে ভালো বেতনের চাকরির আশ্বাস দেয়। 13 লাখ টাকার বিনিময়ে পাঠায় রাশিয়ায়। সেখানে জোর করে কাগজে সই নিয়ে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ানো হয় তাকে। প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। দালালের সাথে আমরা অনেক কথা বলার জন্য চেষ্টা করি, সে আমাদের সাথে কথা বলে নাই। কিছু বোঝে না আমি চাকরি করে আসলে কি হবে, ও সরল সোজা মানুষ। দালাল ফরিদের দাবি, ট্রাভেল এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন নজরুল। যুদ্ধে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ আর তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার মাধ্যমে না,
গেছে বিকট ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ওইখানকার বিষয়ে তার আমি বলতে পারবো না কিছু। যারা ইনিশিয়াল গিয়েছে লজিস্টিক সাপোর্ট, এরা তো নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে গেছে, জানিয়েছিল সব জানিয়ে গেছে। তবে সে করলাম আমাদেরকে কপি চায় বা তারা নিজেরা, আমরা অনেক সময় অফিসিয়ালি চিঠি পাই বা অনুলিপি পাই, সেরকম কোনো চিঠি আমার মেইলে আমার অফিসে আমি প্রথম ফিল করিয়ে রাখলো। বড় মেয়ে এবছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। মেজো মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। ছোট দুই মেয়ের বয়স মাত্র 6 ও 5 বছর। নিহত নজরুলের মরদেহ দেশে আনার ব্যবস্থা সহ দালাল ফরিদের বিচার চায় পরিবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশে 3 জেলায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সোনারগাঁয়ের দারোগোল্লা এলাকায় নিজ বাড়ি থেকে সিনথিয়া ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের। সকালে তাদের 3 বছরের বাচ্চার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বরিশাল নগরীর একটি টেইলার্স থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 12টার দিকে সিটি মার্কেটের 3য় তলার একটি কক্ষ থেকে রমজানের মরদেহ উদ্ধার করা হয়। টেইলার্সের মালিক জানান, রমজান কারখানায় কাজ করত, সেখানেই থাকতো। সকালে কারখানায় এসে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে জানায় অন্য কর্মচারীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9টার দিকে হাসপাতালের পুকুরে অনন্যা ইসলাম জুথির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের দাবি, জুথিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফেনী শহরে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে। পুলিশ সুপারের নেতৃত্বে টানা 7 দিন চলবে এই উচ্ছেদ অভিযান। তবে বাসিন্দারা চান স্থায়ী সমাধান। প্রশাসন বলছে সাময়িক নয়, স্থায়ীভাবেই চলবে এমন অভিযান। অভিযান শুরুর আগের অবস্থা দেখে মনে হয় সড়ক নয়, যেন বাজার বসেছে। তবে পাল্টে গেছে সেই দৃশ্যপট। ফেনীতে 7 দিন হকার উচ্ছেদ অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে। এরই মধ্যে সুফলও পেতে শুরু করেছে শহরবাসী। আগে যেখানে মহিপাল থেকে হাসপাতাল মোড় যেতে যানজটে বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, সেই সড়ক এখন যানজট মুক্ত। সর্বোচ্চ 15 মিনিটে যাওয়া যাচ্ছে মহিপাল থেকে হাসপাতাল মোড়। অন্য সড়কগুলো হকার মুক্ত, নির্বিঘ্নে চলাচল করতে পারছে বাসিন্দারা। আগে টাইং রোডে এবং শহীদ শহীদুল্লাহ কাউসার সড়কে আসার কথা শুনলেই গায়ে অনেকটা জ্বর চলে আসতো। আগে তো হাঁটার কোনো ব্যবস্থা ছিল না, হাঁটতে পারতো না, ধাক্কা ধাক্কি করে হাঁটা লাগতো। এখন তো অনেক পরিষ্কার। উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানালেও হকারদের জীবন জীবিকার জন্য বিকল্প ব্যবস্থা করারও দাবি উঠেছে। যে হকাররা উচ্ছেদ হয়েছে এখন আমাদের কাছে সুন্দর লাগছে। তবে যে কত হাজার হাজার হকার উচ্ছেদ হয়ে গেছে, তাদের পরিবার পরিজন নিয়ে চলাটা খুব কষ্টকর হয়ে যাবে, যে তাদেরকে বসার একটা ব্যবস্থা করে দেওয়া। অভিযানগুলো যাতে চলমান থাকে, সবসময় এইভাবে অভিযানগুলো চলে, সবাই যাতে স্বস্তি পায়। শহরের মাঝখানে রাজাঝির দিঘি দখলমুক্ত না হওয়ায় কিছুটা ক্ষুব্ধ স্থানীয়রা। তবে পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করায় পিছু হটে অবৈধ দখলদাররা। অবৈধ যে সমস্ত ফুটপাতগুলো আছে সেগুলো মুক্ত করার জন্য যে কার্যক্রম করে যাচ্ছে, এই কার্যক্রম আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে এবং আমরা এই কার্যক্রম আমাদের চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে। এবং ধরে রাখার দায়িত্ব যে সমস্ত দোকানদারের সামনে তারা হকার বসতে দিচ্ছে কিংবা ভাড়া দিচ্ছে, তাদের কাছে রিকোয়েস্ট করব সেটা যেন তারা না দেয়। উচ্ছেদ অভিযানে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা এবং শহর ব্যবসায়ী সমিতি। এই শহরের বাসিন্দাদের কাছে চেনা শহরটি আজ অচেনা মনে হচ্ছে, কারণ শহরের ফুটপাত এবং সড়কের এক পাশ ছিল হকারদের দখলে। এখন সেটি মুক্ত হয়েছে চলাচল উপযোগী। এটি কেবল সাময়িক নয়, এখানকার বাসিন্দারা চান স্থায়ী সমাধান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। টিন কাঠের বাড়ির জন্য বিশেষভাবে পরিচিত মুন্সিগঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেলার বাইরেও জনপ্রিয়তা পেয়েছে এসব ঘর। যুগের সাথে তাল মিলিয়ে পুরনো ধাঁচের পাশাপাশি ইউরোপিয়ান স্টাইলেও মিলছে টিন কাঠের বাড়ি। নান্দনিক এসব বাড়ির আদ্যপান্ত খুঁজেছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব।
কাঠ কেটে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন নকশা, তা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন টিন কাঠের বাড়ি। এ দৃশ্য মুন্সিগঞ্জের লৌহজং এলাকার। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষের পছন্দ টিন কাঠের ঘর। নদী ভাঙন কবলিত হওয়ায় কাঁচা বা আধা পাকা ঘরের চেয়ে চাহিদা বেশি এসব রেডিমেড বাড়ির। একদিনের মধ্যে যা ব্যবহারের উপযোগী করে তোলা যায়। 35 বছর ধরে আমি কাজের পেশার সাথে জড়িত। এখন কাজকর্মের দিক দিনে দিনে উন্নত হচ্ছে, আর সারা বাংলাদেশে ঘরগুলো চলছে। মেশিনে কিছু নকশা আছে যা আমরা হাতে করলে বেশি সময় লাগে, তাই মেশিনে করি জানি। আর দরজার নকশা আমরা হাতেই করি। একসময় শুধু জেলাতেই ছিল এসব টিন কাঠের ঘরের চাহিদা, তবে এখন অনলাইনেও বিভিন্ন জেলা থেকে আসে অর্ডার। অনেকেই যুক্ত হচ্ছেন ঘর তৈরির পেশায়। জেলার 6 উপজেলায় দেখা মেলে এসব ঘর তৈরির প্রতিষ্ঠান। এলাকার লোকজন বা বর্তমানে যারা বাহিরে আছে অনলাইনে, এগুলো ঘরটি বিক্রি করা হয় বেশি। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে নেয়, ভালো এবং সুন্দর করে তৈরি করি। শুধু পুরনো ধাঁচের ঘরই নয়, যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে টিন কাঠের ঘরের নকশা। একচালা দুচালার পাশাপাশি এখন ইউরোপীয় ধাঁচেও তৈরি হচ্ছে টিন কাঠের ঘর। 200 ফিট একটা ঘর নেন কিংবা 300 ফিট একটা নেন, 200 ফিট এটা যেরকম ধরেন সপ্তাহখানি কিংবা 10 দিন লাগবে 5 জন মিলে কাজ করলে। 300 ফিট নিলে দেখা গেছে 15 দিন থেকে 18 দিন লাগবে। সৌন্দর্যের জন্য বা যেটা শহরে থাকে, গ্রামে গেল একটু ওখানে বসবাস করব বা ওখানে 2 দিন 5 দিন ঘুরবে, সেই ক্ষেত্রে এই ঘরগুলো নিয়ে একটু নিজেদের এনজয় করতেছে আর কি। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে বানানো এসব ঘরের স্থায়িত্ব 50 থেকে 70 বছর। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, তার মাঝে যখন তখন বৃষ্টির ঝাপটা। নদীকূলে কাশফুল জানান দিচ্ছে শরতের অস্তিত্ব। তপ্ত বায়ুর বিদায় আর শীতের আগমনী সন্ধিক্ষণে প্রকৃতি জুড়েই শরৎ বন্দনা। নদীর পাড়ে ফুটে ওঠা এসব কাশবনে এখন শুধুই মানুষের আনাগোনা আর হাসির রোল। কাশফুলের গল্পটাই এমন, যেন মাটির গন্ধে মিশে যায় সাদা ফুলের হাসি। দূর থেকে দেখলে মনে হয় যেন নদীর পাড়ে নেমে এসেছে মেঘের সারি। কাশফুলের মায়াবী দৃশ্য বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কেও হয়তো মুগ্ধ করেছিল। তাই বুঝি পথের পাঁচালীতে অপু দুর্গার কাশফুলে হারিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। বিকেলে নরম রোদ আর নীল আকাশ সব মিলিয়ে যেন পুরো জীবনের উপহার হয়ে ধরা দেয় একটুখানি শান্তি। বাবার কোলের উষ্ণতায় নতুন পৃথিবী দেখছে এই ছোট্ট মুখটি। হিমেল বাতাস আর কাশফুলের দোলায় হারিয়ে যায় যান্ত্রিক জীবনের সব ক্লান্তি। এই ফুলগুলা বেশি দিন থাকে না, তাই আমার ওয়াইফরে নিয়ে এবং আমার বাচ্চারা নিয়ে আসছি ঘুরতে। আমি বায়না ধরছিলাম যে আমরা ফৌজদারিতে যাব, কাশফুল দেখতে যাব, এবং এই জন্য আমার বাবা মা আমাকে নিয়ে আসছে। কাশফুলে দেখেছি আমরা গ্রান্ড কখনোই পাচ্ছি না, বাট হচ্ছে এটা শুভ্রতা সবসময় ছড়িয়ে যাচ্ছে আমাদের মাঝে। আশ্বিনের মেজাজ ক্ষণে ক্ষণে পাল্টায় রূপসী বাংলায়। ঋতুপঞ্জিকা কাশের দোলায় ভর দিয়ে জানান দিচ্ছে শরতের অস্তিত্ব। কুড়িগ্রামের চরাঞ্চল আর জামালপুরের ব্রহ্মপুত্রের কূলে ছড়িয়ে থাকা এই কাশবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এটি যেন শরতের এক নিঃশব্দ কবিতা। এই চরের উপরে উঠলাম, তখন এই সুন্দর কাশফুল ইয়াটা দেখে মনটা এমনি ভালো হয়ে গেল। ভাল লাগে এখানে আসতে, নৌকা পার হয়ে আসতে হয়, এই জন্য আরো একটু ভাল লাগে। প্রকৃতি প্রেমীদের কাছে এই সময়টা উৎসবের মতো। নদীর পাড়ে ফুটে ওঠা এসব কাশবনে এখন শুধুই মানুষের আনাগোনা আর হাসির রোল। কেউ হেঁটে বেড়াচ্ছেন একা, আবার কেউ বা বন্ধুদের আড্ডায় ডুবে রয়েছেন শরতের স্নিগ্ধতায়। শহরে যে জীবন, এটা চার দেয়ালের ভিতরে মানুষ থাকতে থাকতে বোর হয়ে গেছে। এখানে আসার পর প্রাণ খোলা, অনেক ভালো লাগছে। এই কাশফুলের মনোরম দৃশ্য আসলে পরিবারের সকলেরই মন কাড়ে। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে শুভ্র এই সৌন্দর্যেই লুকিয়ে আছে প্রকৃতির চিরন্তন আহ্বান। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।